আমাদের শিক্ষা জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে ইংলিশ হচ্ছে অন্যতম। কারণ ইংলিশ শুধু একাডেমিক লাইফে যে কাজে লাগবে তা কিন্তু না। আমাদের এডুকেশন জার্নি থেকে শুরু করে 4 বছরের অনার্স বা আমাদের পরবর্তী লাইফে যখন আমরা চাকরিতে প্রবেশ করবো তখন ইংলিশটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা লাগবে নতুন কিছু করার ক্ষেত্রে। কিন্তু আপনি দেখেন যে আমাদের মধ্যে অনেকে আসলে ইংলিশটা তত বেশি পারে না যতটুকু আমাদের প্রয়োজন। এক্ষেত্রে দেখা যায় ইউনিভার্সিটিতে ওঠার পরেও অনেকে কোর্স করে ইংলিশ শিখতে হচ্ছে। তো আমাদের না পারার পেছনে যে কারণটা কাজ করে সেটা হচ্ছে আমরা আসলে বুঝি না কোন ভাবে ইংলিশটা যদি আমরা শিখতে চেষ্টা করি, অর্থাৎ ইনিশিয়াল পর্যায়টা আমাদের কেমন হলে ইংলিশ শেখাটা আমাদের জন্য অনেক বেশি সহজ এবং মজার একটা বিষয়ে পরিণত হবে। তো আজকে আমি মাসুদুল্লাহ নিউকেয়ারের পক্ষ থেকে আছি রবিউল আওয়াল, মূলত 8টা ট্রিক্স এর মধ্য দিয়ে ইংলিশ শেখাটার প্রাথমিক ধাপটা আমরা বোঝাতে চেষ্টা করবো। আশা করছি এই বিষয়গুলো ফলো করার মধ্য দিয়ে ইংলিশ শেখাটা আপনার কাছে আগের চেয়ে অনেক বেশি সহজ হবে। তো লেটস স্টার্ট। চলুন আমাদের প্রথম ধাপটা কি জেনে নেওয়া যাক। প্রথম যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে ভোকাবুলারি শেখা। কারণ ভোকাবুলারি হচ্ছে এমন একটা টপিক যেটাকে বিবেচনা করা হয় যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে প্রথম ধাপ হিসেবে। তো ভোকাবুলারি কোথা থেকে শুরু করবে? হ্যাঁ, অনেকেই বলে নিউজ পেপার পড়ে ভোকাবুলারি শেখা, বিভিন্ন গল্পের বই পড়ে ভোকাবুলারি শেখা বা বিভিন্ন ধরনের বিষয় বলতে পারে। তবে আমি আপনাকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনি আপনার ফার্স্ট পার্ট বই থেকে কিন্তু ভোকাবুলারি শেখার প্রথম যাত্রা শুরু করতে পারেন। কারণ ভোকাবুলারি আপনি একবার শিখে ফেললেন সেটা কিন্তু আপনার মাথায় চিরস্থায়ী হবে না। সুতরাং ভোকাবুলারিটা আপনি যখন শিখবেন এটা দীর্ঘস্থায়ী করার জন্য আমাদের দরকার হচ্ছে নিয়মিত প্রশিক্ষণ বা নিয়মিত প্র্যাকটিস করার দরকার। যখন আমরা নিয়মিত প্র্যাকটিস করবো তখনই কিন্তু ভোকাবুলারিটা আমাদের মাথায় একটা স্থায়ী রূপ ধারণ করবে। যখন আমরা ফার্স্ট পার্ট থেকে ভোকাবুলারিটা শিখবো তখন কিন্তু আমরা ফার্স্ট পার্ট বইটা বারবার বারবার পড়বো। যখন বারবার বারবার পড়বো তখন এই যে আমরা একটা ভোকাবুলারি শিখছি সেটার ইউজটাও আমরা জানতে পারবো। সুতরাং ফার্স্ট পার্ট থেকে আপনার ভোকাবুলারি যাত্রা শুরু করতে পারেন। তো ফার্স্ট পার্টে যখন সবগুলো ভোকাবুলারি শিখে ফেলবেন তখন অন্য একটা বই নিতে পারেন, যেমন সাইফোস হইতে পারে, যদি মানে এ ধরনের যে কোনো বই যেটা আপনার জন্য সুইটেবল হয়। তো এবার আসি আমরা সেকেন্ড ধাপের ক্ষেত্রে। সেকেন্ড ধাপে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফার্স্ট অফ স্পিচ সম্পর্কে জানা। কারণ ফার্স্ট অফ স্পিচ সম্পর্কে আমরা যখন জানি তখন নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, অ্যাডভার্ব, ভার্ব এগুলোর প্রত্যেকটার স্পেসিফিক ইউজটা আমরা জানতে পারি। স্পেসিফিক ইউজটা জানলে যেটা হয় সেটা হচ্ছে আপনি গ্রামার শেখার ক্ষেত্রে, আমরা গ্রামার শিখি কেন? যেন ফার্স্ট অফ স্পিচের সঠিক ব্যবহারটা করতে পারি বা ইংলিশটা ভালোভাবে ব্যবহার করতে পারি। যখন আপনি জানবেন কোথায় নাউন বসাতে হয়, কোথায় অ্যাডজেক্টিভ বসাতে হয় বা কোথায় ভার্ব অ্যাডভার্ব বসাতে হয়, তখন কিন্তু আপনার আলাদাভাবে গ্রামার করে সঠিকভাবে সেন্টেন্সটা চিনতে হবে না। যখন ফার্স্ট অফ স্পিচ সম্পর্কে আপনি জানবেন তখন কিন্তু আপনার অবশ্যই অনেক বেশি সহজ হয়ে যাবে ইংলিশ শেখার জার্নিটা। এবার থার্ড স্টেপ। থার্ড স্টেপের ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে টেন্স শিখবেন। টেন্সকে বলা হয় ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে। কারণ আপনি ভোকাবুলারি শিখলেন, বেশ ভালো কথা, ইংলিশের সাথে আপনি পরিচিত হলেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি টেন্স না শিখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি একটা সেন্টেন্সটা কি প্রকাশ করছে, বর্তমান সময় প্রকাশ করছে, অতীত সময় প্রকাশ করছে নাকি ভবিষ্যৎ প্রকাশ করছে, এই কথাটা আপনি বুঝতে পারবেন না। তার মানে থার্ড স্টেপ হিসেবে আপনি অবশ্যই অবশ্যই কিন্তু টেন্স সম্পর্কে ধারণা রাখবেন। কারণ টেন্স না জানলে আপনি কখনো ইংলিশ বুঝতে পারবেন না এবং লিখতেও পারবেন না। তবে টেন্স শেখাটা তেমন কঠিন কোনো কাজও না। আমাদের পেজেও টেন্স নিয়ে একটি বিস্তারিত ক্লাস আছে, বা যে কোনো বই থেকে বা যে কোনো ক্লাস থেকে কিন্তু আপনি টেন্স সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারেন। তত বেশি পারতে হবে না। জাস্ট হচ্ছে সিম্পল একটা গঠন, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কাকে বলে, কিভাবে ব্যবহৃত হচ্ছে, কোন কালটাকে প্রকাশ করে, এই বিষয় সম্পর্কে একটু সিম্পল একটা ধারণা নেবেন, জাস্ট এনাফ। তো এবার আসি আমরা ফোর্থ স্টেপের ক্ষেত্রে। ফোর্থ স্টেপে আপনি যে কাজটা করবেন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম শেখা। হ্যাঁ, এখন কোয়েশ্চেন করতে পারেন যে আমরা তো ভোকাবুলারি শিখবো, ভোকাবুলারির মধ্যে তো সব কিছু বিষয় সম্পর্কে ধারণা পেয়ে যাবো, তো আলাদাভাবে কেন আমাকে সিনোনিম বা অ্যান্টোনিম শিখতে হবে? এই কোয়েশ্চেনটা খুব মজার একটা উত্তর আছে। উত্তরটা হচ্ছে যে আপনি যখন স্পেসিফিক একটা ভোকাবুলারি শিখবেন তখন এই ভোকাবুলারির যে কোনো একটা ওয়ার্ড আর একটা ওয়ার্ডের সাথে কিভাবে কানেক্টেড সেটা কিন্তু আপনি সাধারণ নর্মাল নলেজে ধরতে পারবেন না। যখন একটা সিনোনিমাস ওয়ার্ড বইয়ের মধ্যে লেখা থাকবে যে এটা হচ্ছে ওই ওয়ার্ডের সিনোনিমাস ওয়ার্ড বা অ্যান্টোনিম, তখন কিন্তু আপনি সহজে আপনার মাথায় সেট আপ হয়ে যাবে যে এটা এটার সাথে মিলে, সুতরাং ইউজের ক্ষেত্রে আপনার কাছে অনেক বেশি সহজ হবে। যেমন আমরা অনেক সময় বিউটিফুল কথাটা ব্যবহার করি, বিউটিফুল এর পরিবর্তে কিন্তু আমরা অ্যাস্থেটিক কথাটা ইউজ করতে পারি।
এস্থেটিক শব্দের অর্থ হচ্ছে নান্দনিক বা ইলিগেন্ট। ইলিগেন্ট শব্দের অর্থ হচ্ছে মার্জিত। এই ওয়ার্ডগুলো যখন আমরা ইউজ করব তখন ইংলিশ শেখাটা আমাদের কাছে তুলনামূলক মজার বিষয়ে পরিণত হবে। কারণ একই ধরনের ওয়ার্ডের যে আমরা ইউজটা করি সেই ইউজটা আমরা এড়িয়ে যেতে পারবো যদি আমরা সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা রাখতে পারি। এক্ষেত্রেও কিন্তু আপনি ফার্স্ট পার্ট বইয়ের যে ভোকাবুলারি গুলো দেওয়া আছে সেখান থেকে সিনোনিম অ্যান্টোনিমের প্র্যাকটিসটা শুরু করতে পারে। তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আপনার ইংলিশের ধারাবাহিকতা এবং অর্থগত শব্দগত মাধুর্য বৃদ্ধির জন্য। পঞ্চম ধাপে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রিডিং প্র্যাকটিস করা। রিডিং প্র্যাকটিস করবেন কেন? কারণ আমরা যে কোনো সম্পর্কে জানার জন্য, যে কোনো একটা কাজ করার জন্য ফার্স্টে ওই বিষয়টা সম্পর্কে ভালোভাবে জানতে হয়। তো আপনি যখন কোনো একটা ফেসেস পড়বেন, কোনো একটা স্টোরি পড়বেন বা কোনো একটা নিউজ আর্টিকেল পড়বেন তখন কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারটা আপনার মাথায় চলে যাবে। তো সেন্টেন্সের স্ট্রাকচার না জেনে কিন্তু আমরা কখনোই তত বেশি ভালো ইংলিশ লিখতে পারবো না, বলতে পারবো না বা আমাদের খাতায় উপস্থাপন করতে পারবো না। এক্ষেত্রে আপনি কিন্তু যে আপনি ফার্স্ট পার্ট বই যখন পড়বেন তখন রিডিং এর অনেকটা হয়ে যাবে। সেই সাথে সহায়ক বই হিসাবে আপনি নিউজ পেপার পড়তে পারেন। নিউজ পেপার যেগুলো পারছেন খুব সিম্পল ওয়ার্ডে যদি লেখা থাকে তাহলে যে এরকম একটা আর্টিকেল পড়তে পারেন নিউজ পেপার থেকে, মানে খুব বেশি কঠিন ওয়ার্ডে পড়তে হবে তা কিন্তু না। সিম্পল ওয়ার্ডে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন, সেই লেখাগুলো যদি আপনি বুঝতে পারেন দেন আপনার জন্য এনাফ। তো এভাবে আমরা রিডিং প্র্যাকটিস করতে পারি। এবার আসি ষষ্ঠ ধাপের ক্ষেত্রে। ষষ্ঠ ধাপে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে রাইটিং প্র্যাকটিস করবো। হ্যাঁ, এতক্ষণ আমরা 5টা কাজ করে ফেলছি। কি কি? প্রথমে হচ্ছে ভোকাবুলারি শিখবো, দ্বিতীয় যে কাজটা করবো সেটা হচ্ছে ফার্স্ট অফ স্পিচ সম্পর্কে ধারণা নিব, থার্ড যে কাজটা করবো সেটা হচ্ছে টেন্স শিখবো, ফোর্থ আমরা সিনোনিম শিখবো, ফিফথ যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা রিডিং প্র্যাকটিস করবো। সবকিছু ঠিক আছে। এখন আমরা রাইটিং প্র্যাকটিস করবো, কারণ রিডিং আমরা করে ফেলছি, অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা চলে আসছে। যেহেতু স্ট্রাকচার সম্পর্কে ধারণা চলে আসছে, আমরা টেন্স জানি, ভোকাবুলারি মোটামুটি ভালো একটা জানি, সিনোনিম সম্পর্কে ধারণা আছে, আবার পার্টস অফ স্পিচের ইউজ সম্পর্কে ধারণা আছে। সুতরাং আমরা এখন যে কাজটা করতে পারি ধীরে ধীরে লেখাটা প্র্যাকটিস করতে পারি। রিডিং লেখার ক্ষেত্রে আপনি যদি এমন কোনো অথরিটি না থাকে যে হচ্ছে আপনাকে গাইড করতে পারে তাহলে কিন্তু আপনি এআই এর সাহায্য নিতে পারেন। কারণ এআই বর্তমানে একটা অনলাইন শিক্ষক হিসেবে কাজ করতে পারে। সুতরাং ধরুন যে আপনাকে লিখলেন, আপনার রিডিংটা হলো কি না সেটা বিবেচনা করার মতো, সেটা দেখানোর মতো কেউ থাকবে না, তখন কিন্তু আপনি এআই এর মাধ্যমে আপনার সমস্যাগুলো সমাধান করতে পারেন। এবং এক্ষেত্রে ষষ্ঠ ধাপে কিন্তু অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন। এবার আসি সপ্তম ধাপের ক্ষেত্রে। সপ্তম ধাপটা কি হবে? সেটা হচ্ছে লিসেনিং। কারণ আপনি ষষ্ঠ ধাপ পর্যন্ত আসলে কিন্তু ইংলিশ লেখার ক্ষেত্রে তার পরীক্ষায় ইংলিশ পারার মতো একটা দক্ষতা আপনার অর্জন হয়ে যাবে। কিন্তু যেহেতু আপনার জার্নিটা শুধুমাত্র পরীক্ষার খাতা পর্যন্ত না, এটা আরেকটু বিস্তৃত করতে চান, তাহলে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে লিসেনিং ডেভেলপ করা। তো লিসেনিং ডেভেলপ করার ক্ষেত্রে যেহেতু আপনি বাংলাদেশে বাস করেন, সুতরাং লিসেনিং প্র্যাকটিস করার একমাত্র ওয়ে হচ্ছে অনলাইনের উপর নির্ভর করা। এখন অনলাইনের উপর নির্ভর করলে অনেকেই বলে যে যে কাজটা করা লিসেনিং প্র্যাকটিসের সবচেয়ে সহজ মেথড গুলা, অনেকে বলে মুভি দেখা বা গান শোনা, অনেকে বলে থাকে। তো এক্ষেত্রে মুভি এবং গান শোনার ক্ষেত্রে, গানের ক্ষেত্রে যে বিষয়টা হয়, গানের ক্ষেত্রে খুব দ্রুত ওরা বলে, সুতরাং গান শুনে আপনি বুঝতে পারবেন না আসলে লিসেনিংটার ক্ষেত্রে। আবার মুভির ক্ষেত্রে যেহেতু আমরা অধিকাংশ ওয়ার্ড বুঝতে পারবো না এবং দীর্ঘায়িত একটা অনেক লম্বা একটা মুভি হবে, সুতরাং না বুঝে এই 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় দেওয়া আমাদের জন্য খুব টাফ হয়ে যাবে। এক্ষেত্রে লিসেনিং প্র্যাকটিস করার সবচেয়ে সহজ পন্থা হচ্ছে বিভিন্ন ধরনের ড্রামার ছোট ছোট ক্লিপ ইউটিউবে পাওয়া যায়। যেমন হচ্ছে আপনি দেখতে পারেন ইয়াং চিলড্রেন নামের একটি ড্রামাই বলা যায়, ওটা ছোট ছোট ক্লিপ আকারে হচ্ছে ইউটিউবে পাবেন। আপনি যখন এগুলো থেকে প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু বিষয়টা ছোট হবে, মজার হবে এবং আপনার বোঝার ক্ষেত্রেও অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করতে পারে। তার মানে সপ্তম ধাপে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লিসেনিং প্র্যাকটিস করব, এবং এক্ষেত্রে লিসেনিং প্র্যাকটিসটা করবো হচ্ছে বিভিন্ন ড্রামা ক্লিপ থেকে প্র্যাকটিসটা আমরা সহজে করতে পারবো। হ্যাঁ, যখন আপনি অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করবেন আর একটু ভালোভাবে বুঝতে পারবেন তখন কিন্তু আপনি টক শো দেখতে পারেন, মুভি দেখতে পারেন বা বিভিন্ন ধরনের সিরিজ দেখতে পারেন। তখন আপনার জন্য ইংলিশ শেখাটা, ইংলিশ শোনাটা তত বেশি একটা কঠিন বিষয় বলে মনে হবে না। এবার আসি সবার শেষ ধাপের ক্ষেত্রে। অষ্টম ধাপে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে স্পিকিং প্র্যাকটিস করা। এতক্ষণ পর্যন্ত আমরা রিডিং, রাইটিং, লিসনিং সবকিছু বুঝে ফেলছি। এখন আপনি স্পিকিং করবেন। স্পিকিং করার ক্ষেত্রে তেমন বিশ্বস্ত কোনো অথরিটি কিন্তু আপনি পাবেন না। কারণ হঠাৎ করে আপনার এক বন্ধুর সাথে আপনি কথা বলতে গেলেন,
সে কি করবে, আপনার প্রনাউন্সিয়েশন শুনে সে হাসতে থাকবে। কারণ এটা খুব সিম্পল। যারা প্রথম দিকে শুরু করে তারা এই সমস্যাগুলো ফেস করে। যেহেতু আপনি ইন্টারনেটের যুগে বাস করছেন, সুতরাং স্পিকিং প্র্যাকটিস করাটা আপনার জন্য তেমন কঠিন কোনো বিষয় না। আপনি আপনার সরাসরি ফিজিক্যাল বন্ধুর থেকে কিন্তু অনলাইন মাধ্যম আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে এই ক্ষেত্রে। সুতরাং আপনি অনলাইনের উপর নির্ভর করে কিন্তু আপনার স্পিকিং প্র্যাকটিসটা কন্টিনিউ করতে পারেন। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের সব অঞ্চলে তেমন বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান নাই যেখানে আপনি স্পিকিং প্র্যাকটিস করতে পারেন। তার মানে আপনার অষ্টম ধাপ অর্থাৎ স্পিকিং এর ক্ষেত্রে সবচেয়ে বিশ্বস্ত অথরিটি হতে পারে বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম। তো এগুলোই ছিল হচ্ছে আজকে আমাদের ইংলিশ প্র্যাকটিসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ 8টি ট্রিক্স। আশা করছি এই ট্রিক্সগুলো যদি আপনি ফলো করতে পারেন, তো ইংলিশের ক্ষেত্রে আজকের যে অবস্থায় আছেন 3 থেকে 4 মাস পরে আপনার অবস্থাটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। আর অবশ্যই ইংলিশ যে স্টুডেন্ট একটু বেশি পারে সে কিন্তু অনেক বেশি কনফিডেন্ট থাকে। কারণ মানবিকের ক্ষেত্রে ইংলিশ, আইসিটি বা অর্থনীতি ব্যতীত তেমন কোনো কঠিন সাবজেক্ট কিন্তু নেই। সুতরাং যখন একটা স্টুডেন্ট ইংলিশটা পারবে তখন অন্য সাবজেক্টগুলোর ক্ষেত্রে বেশি সময় দিতে পারবে এবং তার এডমিশন জার্নির ক্ষেত্রে কিন্তু এই পরবর্তী ধাপগুলো কভার করার জন্য অনেক বেশি সে সময় পাবে। তো আশা করছি আপনারা এই ধাপগুলো ফলো করবেন এবং এই ধাপগুলো যদি সুন্দরভাবে ফলো করতে পারেন, ইংলিশ শেখাটা তেমন কোনো কঠিন বিষয় হবে না এবং একটা মজার খেলায় পরিণত হবে। তো শুভকামনা সবার জন্য। আর এই ধরনের কন্টেন্ট পেতে অবশ্যই থাকতে পারেন মাসুদ ভাই এডুকেয়ারের সাথে, কারণ মাসুদ ভাই এডুকেয়ার আপনাকে ইংলিশের ক্ষেত্রে দক্ষ করে তুলবে এবং অন্যান্য সহায়ক বিষয়গুলো সম্পর্কে জানার একটি সুযোগ সৃষ্টি করে দেবে। তো ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে মাসুদ ভাই এডুকেয়ারের নতুন কোনো ভিডিওতে বা কোনো একটি ক্লাসে।